বলবো বাংলা পরীক্ষা কেন ভালো হয়নি। রিফাত চলে গেছে কিনা? রিফাত তো চলে গেছে। ইটস বিন আ লং টাইম। রিফাত অনেকদিন ধরে ক্লাস নিচ্ছে না। আচ্ছা, আমরা এইসব টপিক নিয়ে কথা না বলি, এগুলো এখানে বলার মতো টপিক না। সো আমরা যেখানে ছিলাম সেখানে আমরা আসি। সো বাক্য নিয়ে আমরা প্রথমে একটু কথা বলবো, তার আগে আমরা একটু বোর্ডে কিভাবে প্রশ্ন আসে এটা একটু দেখি। ইদার তোমাকে বাক্যান্তর করতে দেয়, অথবা হচ্ছে বাক্য বলতে কি বোঝো অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, এটা করতে দেয়। এখন তুমি কোনটা করবা? আমি হচ্ছে যদি তোমার জায়গাতে থাকতাম ইউজুয়ালি আমি এক নম্বরটা মানে ক অ্যান্সার করতাম, কিন্তু এইখানে অনেকে দেখা যায় অনেক বেশি কনফিডেন্ট থাকে যে আমি যা প্রশ্নের উত্তর করবো ঠিকই করবো, তখন আমি বলবো যে এটাই তুমি অ্যান্সার করো। আচ্ছা, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। মানে আমাদের জানতে হবে একক মানে কাছে উচ্চারণ যে একক করে, একক নয়, উচ্চারণ হচ্ছে একক। সো এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয় কিন্তু একটা বাক্য, এবং পূর্ণ অর্থবোধক। বাক্যে তো অর্থ থাকতে হয়। আমি যেমন যদি বলি যে পাখি মাটিতে ওড়ে, এখন এটা শব্দ এসেছে কতগুলো, বাট এটার কোনো অর্থ নাই। পাখি মাটিতে কেমনে উড়বে? পাখি আকাশে উড়ে। তো এই ভাষিক একক বলতে ভাষার এই একককে বাক্য বলে। কারণ ভাষাকে ভাঙলে কি পাওয়া যায়? বাক্য পাওয়া যায়। বাক্যকে ভাঙলে কি পাওয়া যায়? শব্দ পাওয়া যায়। শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? শব্দকে ভাঙলে পাওয়া যায় ধ্বনি। আচ্ছা, বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। যেমন সজল ও লতা বই পড়ে, এটা একটা বাক্য। এখানে ৫টা শব্দ, সজল ও লতা বই পড়ে, টোটাল ৫টা। সো এই বাক্যটা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ করে। সাধারণত বাক্যের ৩টা অংশ থাকে, কর্তা, কর্ম এবং ক্রিয়া। আমরা একে একে এগুলোর উত্তর দিই। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম। আমি জানি তোমরা কিছুই বুঝতে পারতেছো না, আমি তোমাদের এখন বোঝাচ্ছি। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা, ঘটা বা হওয়া বোঝায়, মানে কাজ করা বোঝায়, তাকে বলে ক্রিয়া। আমরা একে একে দেখি। ক্রিয়াকে কে দিয়ে যখন তুমি প্রশ্ন করো তখন তুমি কর্তা পাও। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যখন তুমি প্রশ্ন করো তখন তুমি কর্ম পাও। আর ক্রিয়া তো ক্রিয়াই। আমরা একটা বিষয় দেখি, এই বাক্যটাতে চলে যাই। সজল ও লতা বই পড়ে, এখানে ক্রিয়া কোনটা আমাকে একটু বলো তো, আমি চ্যাটটা ওপেন করি, কারণ আমি তোমাদের বেসিকটাও দেখতে চাই। মানে ক্রিয়া কোনটা? পড়া। বিল্লাহ বলেছে, বিল্লাহ, ঠিক আছে, হ্যাঁ। তিনা, জাহরা, হ্যাঁ, রনি, রাফি, ঠিক আছে, মোহাম্মদ, রাতুল, ঠিক আছে, হ্যাঁ। পরে এটা হচ্ছে এখানে ক্রিয়া, একটা পজ করে দিচ্ছেন। পরে এটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, আমাদের এটা মনে রাখতে হবে। পরেটা কি? পরেটা হচ্ছে ক্রিয়াপদ। আমি এই ক্রিয়াকে প্রশ্ন করি কে দিয়ে, কে পড়ে, উত্তর আসবে কি? সজল ও লতা পড়ে। আমি যদি বলি কাকে পড়ে, এখানে কোনো প্রশ্নের উত্তর আসবে না। কিন্তু আমি যদি বলি কি পড়ে, তখন উত্তর আসবে বই পড়ে। এই যে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম যা বই, এটা হচ্ছে কর্ম। আর কে, এটা দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম সজল ও লতা, এটা হলো কর্তা। ঠিক আছে। সো সজল, লতা কর্তা, বই হলো কর্ম, আর পরে হলো ক্রিয়া। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে ভাগ করা যায়। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সেই অংশ হলো বাক্যের উদ্দেশ্য। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সেই অংশ হলো বাক্যের উদ্দেশ্য। ভালো মতো বোঝো। যেমন এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সজল এবং লতা সম্পর্কে বলা হচ্ছে, তাই তারা হচ্ছে উদ্দেশ্য। আর বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় সেই অংশ হলো বাক্যের বিধেয়। যেমন বই পড়ে, সজল ও লতাকে নিয়ে কোন তথ্যটা দেওয়া হয়েছে? যে তারা বই পড়ে, তাই এটা হচ্ছে গিয়ে বিধেয়। সজল, আবার শোনো, বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। তো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সজল আর লতা সম্পর্কে। কি বলা হচ্ছে? তারা বই পড়ে, অর্থাৎ এটা হলো গিয়ে বিধেয়। এবারে আমরা আসি একটা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকে। আকাঙ্ক্ষা বানানটা লক্ষ্য করো, এই বানানটা হচ্ছে বেশিরভাগ পোলাপান ভুল করে। আর এখন আমাদের বানান শেখার জায়গা হয়ে গেছে ফেসবুক। ফেসবুক কি বানান শেখার জায়গা? ফেসবুক যদি ফলো করো, অনেক অনলাইন নিউজপেপার, আমি সবচেয়ে নিকৃষ্ট নিউজপেপার হিসেবে দেখি হচ্ছে বানানের ক্ষেত্রে ইত্তেফাককে। এটা বাংলাদেশের এত পুরনো একটা নিউজপেপার, কিন্তু এটা এত ভুল বানান লিখে আকাঙ্ক্ষা, এটা হলো গিয়ে শুদ্ধ বানান, ক্ষীয় হবে, খ নয়। এটাকে অনেকে আসক্তি বলে ফেলে। আসক্তি আর আসক্তি দুটো ভিন্ন জিনিস। আসক্তি হচ্ছে অ্যাডিকশন, মানে ধরো কেমন বলবো, ধরো হচ্ছে মাদকাসক্ত, অনেক রকম আসক্তি থাকতে পারে মানুষের। পর্নোগ্রাফি আসক্তি থাকতে পারে, কারো ইয়াবা আসক্তি থাকতে পারে, কারো স্মার্টফোন আসক্তি থাকতে পারে, অনেক ক্ষেত্রে প্রেম আসক্তি, দুই দিন পর একটা প্রেম করা লাগে, একটা ছেলে একটা প্রেম করে, একটা ছেলে প্রেম করে। আছে নাকি এরকম তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের মধ্যে একটা রিজন করছে, দেখি এরকম কোনো আছে নাকি লোকজন যাদের প্রেম আসক্তিতে যারা আসক্ত? আছে নাকি? দেখি একটা লিখো তো। জি মাই ফ্রেন্ড, মাই গড, ভাই খুবই ভাগ্যবান তোরা। ওকে একটা পজ করে দিচ্ছি। একটা প্রবাদ আছে বাংলায়, ন্যাড়া একবারই বেলতলায় যায়। ওই ন্যাড়া একবার, ন্যাড়া বারবার বেলতলায় যায়। আমি এমন মানুষ দেখেছি, সে একটা প্রেমে তার বিচ্ছেদ হবার পরে, ব্রেকআপ হবার পরে সে তখনই মানে প্রাণ হারাবো, মরে যাবো, এরকম অবস্থা, তাতে পারবে না কেউ। কিন্তু 2 দিন পরেই সে আবার এরকম আরেকটা মেয়ের জন্য একই রকম ফিলিংস হবে, এবং সেখানেও সে একই রকম ওই মেয়েকে ছাড়া সে কিছুই বুঝবে না। 2 দিন পরে সে আবার একটা মারা খাবে, এবং তার এই জার্নিটা হচ্ছে একটা নেভার এন্ডিং জার্নি। এটা এইভাবে চলতেই থাকে। এটার কোনো থামাথামি নাই। এনিওয়ে, যা বলছিলাম, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, ওটাই হচ্ছে গিয়ে আকাঙ্ক্ষা। যেমন ধরো সে চিড়িয়াখানায় গিয়ে, আকাঙ্ক্ষা মানে কি? আমরা আকাঙ্ক্ষার যে সাধারণ শব্দ, মানে স্বাভাবিক অর্থ, ওটার সাথে মিলে যায় শেষ। একটু একটা কিছু শোনার ইচ্ছা। ধরো সে চিড়িয়াখানায় গিয়ে তারপরে কি করছে? এই বাক্যে পাঠকের আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়নি। এরপরে কি হয়েছে? সে চিড়িয়াখানায় গিয়ে অনেক প্রাণী দেখেছে। বাক্যটি এভাবে বললে আকাঙ্ক্ষাটা পূর্ণতা পায়। তারপরে ধরো কেমন, বাক্যের মধ্যকার প্রত্যেকটি পদের সঠিক বিন্যাসকে বলে আসক্তি। মানে বাক্যের ভেতরে পদগুলো ঠিকঠাক হয়েছে কিনা। যদি আমি পড়বো বাড়ি গিয়ে বই, আমি, এটা আসলে হলো না। এটা কি হবে? এটা হচ্ছে আমি বাড়ি গিয়ে বই পড়বো। মানে একটা বাক্যতে শুধু আসলে কতগুলো শব্দ দিলেই ওটা একটা সার্থক বাক্য হয় না। সার্থক বাক্য হতে হলে, সার্থক মানে সাকসেসফুল। তো সার্থক বাক্য হতে হলে সেখানে কিছু ক্রাইটেরিয়া বা কিছু শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো কি? সেই শর্তগুলোর মূলে আছে হচ্ছে এমন কিছু নিয়ম বা এমন কিছু বিষয় যা আমাদেরকে ধরো যা আমাদেরকে দেখায় যে আমরা কিভাবে এটা করবো। মানে ধরো আমাদেরকে এটা আমাদেরকে চিনতে শেখাবে, আমাদেরকে মানে বাক্যটা যে আসলে হয়েছে এটা আমাদেরকে দেখেই তখন আমরা বুঝতে পারি। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি। বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? এই নাম হচ্ছে যোগ্যতা। বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো গিয়ে কি? নাম হলো যোগ্যতা। গরু আকাশে ওড়ে, এই বাক্যটা তার যোগ্যতা হারিয়েছে। এই বাক্যটি কেন তার যোগ্যতা হারিয়েছে? কারণ গরু তো আকাশে ওড়ে না। যেমন আমি এখন যদি বলি যে ধরো আহ কেমন বললাম, ধরো আমি আমার একটা উদাহরণ দিই। ওই যে যেটা আমি বললাম যে পাখি মাটিতে ওড়ে, এটার মানে কি? এখন আমি যদি বললাম যে গরু আহ সমুদ্রে নৌকা চালায়, এটা তার যোগ্যতা হারিয়েছে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, কিন্তু ভাই আমরা তো অনেক গল্পের মাঝে এমন পাই যে পাখি কথা বলে, ফুল কথা বলে, পশু পাখি ওড়ে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটা আসলে একটা ভিন্ন ব্যাপার। আমি যদি স্বাভাবিক সাধারণ বাক্যের ক্ষেত্রে বলি তাহলে এগুলো হয় না। পাখি আকাশে ওড়ে, গরু তো আকাশে ওড়ে না। এবার আমরা বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। গঠনগত দিক দিয়ে একটা বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। যদিও আমি ইংরেজি ব্যাকরণের সাথে মেলাতে চাই না, কিন্তু তোমরা কে কে আমাকে একটু বলো। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা পড়েছো? আমাকে একটু বলো। আমি চ্যাটটা একটু ওপেন করলাম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কে কে পড়েছো? চ্যাটটা ওপেন করেছি আমি, তুমি অ্যানসার দাও। ইংরেজি ব্যাকরণে কে কে এটা পড়েছো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কে কে পড়েছো আমাকে একটু বলো। পড়েছো, হ্যাঁ পড়েছো। আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের একটু তাকাও তো। সরল মানে সিম্পল, জটিল মানে কমপ্লেক্স, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক।
আমাদের এটা বোঝার আগে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না বুঝে থাকি, তাহলে আমি যতই আসলে কথা বলি না কেন কোনো লাভ নাই। মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে একটা নিকৃষ্টতম বই পড়ানো হয়, মূলত এটা ইংলিশ গ্রামারে, তাহলে চৌধুরী এন্ড হোসাইনের অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বকটক। তো আমি যখন ক্যাডেট কলেজে যাই, আমার এখন মনে পড়ে, ক্যাডেট কলেজে যাওয়ার পর আমাদেরকে প্রথমেই ক্লাস 7 এ আমাদেরকে বলেছিল এই বইটা যার যার কাছে আছে বইটা ডাস্টবিনে ফেলে দিবা। এটা হচ্ছে নিকৃষ্টতম ইংলিশ গ্রামার বই। সো আমরা তখন যেটা করতাম, রেন এন্ড মার্টিনের একটা বই ছিল হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। পরবর্তীতে অন্যান্য বইও পড়েছি ইংলিশ গ্রামারের জন্য। ইংলিশ গ্রামার শেখার জন্য যদি আমার কাছে কেউ কোনো বইয়ের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি একটা বইয়ের কথা বলি। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এর চেয়ে ভালো কোনো বই আমি দেখি নাই বাংলা ভাষায় লেখা। সেটা হচ্ছে অ্যাডভান্সড লার্নিং একটা বই আছে। সরি, আমি জাস্ট রাইটারের নাম দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এস এম জাকির হুসাইন স্যার কিছু বই লিখেছেন। তিনি বাংলা ব্যাকরণের উপরে বই লিখেছেন। এস এম জাকির হুসাইন স্যার রেহেল পাবলিকেশনস থেকে বইগুলো প্রকাশিত হয়েছে। সো উনার বইগুলো দেখতে পারো, যে এত এত ভালো উনার বইগুলো। ঠিক আছে, সো এই বইগুলো দেখতে পারো। এস এম জাকির হুসাইন স্যার ইংলিশের উপর লেখা, বাংলা ব্যাকরণের উপর উনার বই আছে। বাই দ্য ওয়ে, আচ্ছা আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। উনার বইটা হচ্ছে প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। উনার বইটার নাম হচ্ছে বেসিক গ্রামারের একটা বই বলেন রাতুল রয়, প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাতুল পড়বা তুমি। প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এস এম জাকির হুসাইন স্যার লেখা, এত বড় একটা বই। তারপরে অদূর ভবিষ্যতে যদি তুমি চাকরির যেটা বলো, তুমি ওটাতে যেটা গ্রামার শিখাইছে, আর যদি কেউ ইংলিশ গ্রামার শেখার জন্য কোনো ইংরেজি বইয়ের নাম বলো, আমি একটা ইংরেজি বই দিয়ে শিখতে চাই, তাহলে আমি বেস্ট বই আমার কাছে সবসময় মনে হচ্ছে ক্লিস্টোফেল। ক্লিস্টোফেল একটা অনেক ভালো বই। ক্লিস্টোফেল। আচ্ছা, সরল বাক্য, যে বাক্যে একটা কর্তা বা উদ্দেশ্য, একটা সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। এত কিছু বোঝার দরকার নাই, শুধু এই জিনিসটা বুঝবা, এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি? আমরা হয়তো বা ইংরেজিতে পড়েছি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার সঙ্গে এটা মিল রয়েছে। আমি বাংলা দিয়ে তোমাকে উদাহরণ দিই। মনে করো সমাপিক, ধরো আমি তোমাকে একটা ক্রিয়ার কথা বললাম যে উঠতে, অবশ্যই এটা একটা ক্রিয়া। আবার আমি তোমাকে একটা ক্রিয়ার কথা বললাম যে ধরো যায়, অবশ্যই এটা একটা ক্রিয়া। আমি তোমাকে আরো একটা ক্রিয়ার কথা বললাম যেতে, প্রত্যেকটা কিন্তু ক্রিয়াপদ। এবারে চলো আমরা এগুলোকে একটা বাক্যের শেষে বসাই। যেমন যেতে, আমি যেটা বললাম যে আমি কুড়িগ্রাম যেতে, বাক্যটা কি শেষ হয়? দেখো তো, মোটেও বাক্যটা শেষ হয় না। মানে তুমি যদি বাক্যের শেষে বসাও, না আমি কুড়িগ্রাম যেতে, এরপর কি? যেহেতু এই ক্রিয়াটাকে একটা বাক্যের শেষে বসানোর পরে বাক্যটা সমাপ্ত হয় না, তাই আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ অসমাপিকা মানে এটা সমাপ্তি টানে না, সমাপ্তি টানবে না এটা। ঠিক আছে। অন্যদিকে আমি যদি তোমাদেরকে বলি যে সকালে সূর্য উঠতে, সেম সূর্য উঠতে, দেন হোয়াটস নেক্সট? সো এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, যায়। এটা কি? এখন আমি যদি বলি যায়, ধরো আমি বললাম যে ধরো আমি বললাম যে এক্স ওয়াই জেড, কারো কথা বললাম যে সে বাড়ি যায়। আমি বললাম যে সে বাড়ি যায়। এই যে যায় এখানে দিলাম, এটা কি? এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, কারণ সে বাড়ি যায়। এখানে কিন্তু আমার আর এরপরে হোয়াটস নেক্সট, এরপর কি, এরকম দেখছেন সে বাড়ি যায়, বাক্যটা শেষ হচ্ছে। আমি কুড়িগ্রাম যেতে, এরপর কি? সূর্য উঠতে, এটা হবে না, মানে এগুলো অসমাপিকা। আমি কুড়িগ্রাম যেতে, এটা কি? এটা যদি সমাপিকা ক্রিয়া হিসেবে দেখাই উদাহরণ, তাহলে বলতে পারি আমি কুড়িগ্রাম যাই, বা আমি কুড়িগ্রাম যাচ্ছি, বা আমি কুড়িগ্রাম যাচ্ছিলাম। আর সূর্য উঠতে, সূর্য উঠে, সূর্য উঠবে, সূর্য উঠেছিল, এগুলো সমাপিকা ক্রিয়া। আমি আশা করি বুঝতে পেরেছো। রানা বই পড়ে, পাখি আকাশে ওড়ে, এটা হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, এবার আমরা জটিল বাক্যে আসি। জটিল বাক্য আর সরল বাক্যের মধ্যে মূল ডিফারেন্স কি? সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। দেখো রানা বই পড়ে, অফকোর্স এটা সমাপিকা ক্রিয়া, একটাই কিন্তু সমাপিকা ক্রিয়া আছে এখানে। পাখি আকাশে ওড়ে, অবশ্যই এটা সমাপিকা ক্রিয়া, কারণ এই ওড়ে কিংবা পড়ে এগুলোর পরে বাক্যটা শেষ হয়ে গেছে, বাক্যটা নিয়ে আর কোনো মাথা ব্যথা আমাদের নাই। এবার আমরা যাচ্ছি কোথায়? এবার আমরা যাচ্ছি জটিল বাক্যে। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। কেমন? চলো দেখি। এখানে আমাদেরকে দেখতে হবে একটা মূল বাক্য থাকবে, এবং সেই মূল বাক্যের আন্ডারে একটাও থাকতে পারে, একটা অধিক থাকতে পারে আশ্রিত বাক্য, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। বা সহজ ভাষায় আশ্রিত বাক্য হচ্ছে যে বাক্যটা নিজে নিজে তার অর্থকে প্রকাশ করতে পারে না। যেমন ধরো যদি তুমি আসো, এটা তো আসলে নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করবে না, একটা কন্ডিশন দিল, একটা শর্ত দিল, যদি তুমি আসো তো আপনার রেপোর্টি করুন, তবে আমি যাব। তবে আমি যাব হচ্ছে এখানে কি? এখানে হচ্ছে মূল বাক্য, এটার আশ্রিত কোনটা? এখানে যদি তুমি আসো। তাকে সবাই শ্রদ্ধা করে, এটা মূল বাক্য, একাই অর্থ প্রকাশ করে বাক্যটার উপরে। অর্থাৎ স্বাধীন বাক্যটাকে আশ্রয় করে যখন এই পাশে একটা আশ্রিত বাক্য থাকে বা বাক্যাংশ থাকে, তখন আমরা তাকে কি বলি? জটিল বাক্য। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি যদি বলি যদি বৃষ্টি হয় তবে আমরা খেলতে যাব না, তবে আমরা খেলতে যাব না, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য বা মূল বাক্য এখানে। কিন্তু যদি বৃষ্টি হয়, এটা কিন্তু একটা আশ্রিত বাক্য। বা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি। যৌগিক বাক্য, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন রহমত রাতে রুটি খায় আর রহিমা ভাত খায়। রহমত রাতে রুটি খায় আর রহিমা ভাত খায়। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। দুঃখ এবং বিপদ একসাথে আসে, দুঃখ এবং বিপদ একসাথে আসে। এটা একটু দেখি আমরা এটাকে কিভাবে কি করা যায়। দেখো, ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এখানে আমরা ছোটবেলা থেকে একটা বিশ্রী জিনিস শিখে বড় হয়েছি। আমাদের আসলে না, মানে মেন্টালিটি গুলো আস্তে আস্তে ফকিন্নির মতো হয়ে গেছে। কেমন জানি আমার কাছে মনে হয় হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই যে চৌধুরী হোসেনের একটা বই একটা আছে, মাশাআল্লাহ, এই বইটা থেকে আমরা বস্তি জিনিসপত্র শিখছি আমরা। হি ইজ পুয়ার বাট অনেস্ট, মানে বিষয়টা কেমন? হি ইজ পুয়ার মানে সে গরিব হইলে একটা মানুষ অসৎ হইতে হবে। বাংলাদেশে বেশিরভাগ ধনী মানুষ অসৎ, বাংলাদেশের গরিব মানুষরা অসৎ, অনেক অসৎ গরিব মানুষ আছে। আর বাংলাদেশের মূল বাসটা মারছে হচ্ছে ধনী মানুষরা এবং অশিক্ষিত মানুষরা না। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে দেশের এবং দেশের বাইরের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানুষজন তারাই দেশের বড় বলেছে, বিসিএস ক্যাডার তারাই করছে। সো হি ইজ পুয়ার বাট অনেস্ট, কেন ভাই? কেন? এবং এটাকে আমরা দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, বললো এটা সেটা, এইসব আমরা শিখেছি। ঠিক আছে, সো এটা কি? এটা হচ্ছে একটা, আমরা পড়েছি না, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি হয়? দুই পাশে দুইটা স্বাধীন বাক্য, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাকে হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দুটোই হচ্ছে স্বাধীন বাক্য। যদিও হি ইজটা বাটের পরে আর রিপিট করে নাই আর কি, একবারে দিয়ে দিয়েছে অনেস্ট লিখে। ছেলেটি গরিব কিন্তু মেধাবী, ছেলেটি গরিব হতে পারে, ছেলেটি মেধাবী হতে পারে, তার মানে দুটো বাক্য এখানে সৃষ্টি হওয়া সম্ভব। কিন্তু এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা যোজক। দুঃখ এবং বিপদ একসাথে আসে, তাহলে আমি যদি বলি দুঃখ আসে বিপদ আসে, বা দুঃখ একসাথে আসে বিপদ একসাথে আসে, এখানে মোট কথা এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে এখানে যুক্ত হবে যৌগিক বাক্য গঠন করতে। রহমত রাতে রুটি খায় আর রহিমা রাতে ভাত খায়। দেখো, তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি কিভাবে বুঝবো যে জটিল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্যটা কোথায়? সহজ হিসাব, তুমি দেখবে সেখানে কোনো যোজক আছে কিনা। যদি কোনো যোজক থাকে আর, কিন্তু, এবং, ও, অথবা, যদিও, এরকম, যদিও না, আর, কিন্তু, এবং,
এগুলো যদি থেকে থাকে তখন তুমি দেখবা ওগুলো হচ্ছে যোজক, তখন সেটা যৌগিক বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে সেটা থাকবে না। যদি তুমি আসো তবে আমি যাবো। যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। মিশ্র বা জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। এবার আমরা বাক্য রূপান্তরটা দেখব, তার আগে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিই। এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু বোঝালাম, এম রফিক প্লাস মাস্টার ইংলিশ বুক এই কম্বাইন আমরা হচ্ছে একটা এমন অবস্থা, দেখো আমরা 12 বছরের মতো ইংরেজি পড়ি, ক্লাস 1 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, একদম যেটা আমাদেরকে ধরো পরীক্ষাতেই পড়ানো হয় আর কি। আবার আমরা বাসাতেও তো স্কুলে যাওয়ার আগে সবাই কম বেশি তোমরা এবিসিডি শিখে গেছো। আবার এরপর তুমি ইউনিভার্সিটিতে গিয়েও ইংলিশ পড়ো। এরপর আমাদের দেশের বেশিরভাগ, অন্তত 90% যারা গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় থেকে পড়া, সেটা যেই বিশ্ববিদ্যালয় হোক, তাদেরকে তুমি এক পাতা শুদ্ধ করে ইংলিশ লিখতে দাও, 5 মিনিট কথা বলতে দাও, বলতে পারবে না। একটা ইংলিশ শোনাও, শুনতে শুনে বুঝতে পারবে না। কিন্তু তুমি তাকে হিন্দি বলতে দাও, বেশিরভাগ মানুষ হিন্দি পারে। তোমাদের মধ্যে কে হিন্দি পারো? লিখো তো। তোমাদের পাওয়ার জন্য কিছু গাইডলাইন দেন প্লিজ। আচ্ছা, আমরা কথা বলবো এটা নিয়ে। সো হিন্দি পারো কে কে? লিখে দাও। অনেকে হিন্দি পারো। তাহলে হিন্দি তো তোমার কোনো ক্লাসে হিন্দি ছিল না। তুমি মানে যেই স্কুলে, যেই কলেজে, যেখানেই পড়ো না কেন, তুমি হিন্দি তো তোমাকে কোনো স্কুল কলেজ শেখায়নি। তুমি হিন্দি কিভাবে পারলা? শুনে শুনে তুমি শিখে ফেলেছো। হিন্দিকে তুমি ভাষা হিসেবে দেখেছো, সাবজেক্ট হিসেবে দেখো নাই। আমাদের এখানে ইংরেজি শেখানোর যে নিয়মটা আছে, থার্ড ক্লাস নিয়ম, কেউ কিছু হতে পারে না। আমাদের দেশের অনেক বড় বড় অনলাইন অফলাইন ইংলিশ টিচাররা খুব ফেমাস। তুমি তাকে ইংলিশে কথা বলতে দাও, সে নিজে ইংলিশে 2 লাইন কথা বলতে পারে না। সে নিজে ইংলিশ শুনে কিছুই বুঝে না কি বলতেছে। সে নিজে ইংলিশ পড়ে বুঝে না। অ্যাডভান্স লার্নার পড়ে বুঝতে পারে। তুমি তাকে একটা মানসম্মত কোনো একটা বই দাও, ডেইলি স্টাডি দাও, সে ডেইলি স্টাডি পড়ে বুঝবে না যে কি লেখছে ভিতরে। তো তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা এটাকে ভাষা হিসেবে শিখি না, আমরা এটাকে সাবজেক্ট হিসেবে শিখি। এতে আমাদের আলটিমেটলি ইংরেজি দক্ষতাটা হয় না। তো তোমাদেরকে আমি বলবো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর্মি অফিসার হও, বড় বিজনেসম্যান হও, যেটাই হও না কেন, তুমি যদি ভালো করে ইংরেজি না পারো, তাহলে তুমি কিছু করে খাইতে পারবে না। কমিউনিকেশন করে যদি না করো, তুমি কিছু করে খাইতে পারবে না। তুমি আটকে যাবে, জায়গায় জায়গায় তুমি ধরা খাবা। জায়গায় জায়গায় তুমি ধরা খাবে, আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। তাই ইংরেজি পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ গর্জে শিখবা। কিভাবে শিখবা? এখন ইউটিউব আছে, এআই আছে, এই যদি আমার বলতে হয় কিভাবে শিখবা, তুমি জিজ্ঞেস করো চ্যাটজিপিটি বা জেমিনাই কিংবা ক্লডকে তুমি কিভাবে শিখবা, ওরাই তোমাকে আমার চেয়ে ভালো পথ বলে দিতে পারবে। ভাই আলাউদ্দিন আজাদের বা ব্যাকরণটা কেমন আমি বইটা দেখি নাই, সো আমি এটা বলতে পারবো না। সাইন বলছে ক্লাসে আসক্তি পড়াইছিল, আসক্তি ওই যে বললাম, ধরো মাদকাসক্ত, পর্নোগ্রাফি আসক্ত, মোবাইল ফোন আসক্ত, এটা হচ্ছে আসক্তি। দুইটা তো পুরো দুই জিনিস। স্যার 3 এখানে আমি তো আবার আসক্তিতে ফিরে যাই, তাহলে তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও, ঠিকঠাক আছে কিনা, আমি বাড়ি গিয়ে বই পড়বো। এটা আমি পড়বো বাড়ি গিয়ে। আমরা বাক্য রূপান্তরে যাচ্ছি। মিশ্র বা জটিল বাক্য থেকে আমরা কিভাবে সরল বাক্য বানাই, চলো আমরা সেটা দেখে নিই। মিশ্র বা জটিল বাক্য থেকে কিভাবে সরল বাক্য বানাই। এটা জটিল বাক্য মানে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে আমরা পড়েছিলাম একটা মূল বাক্যের অধীনে একটা আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকবে। সে একজন ছাত্র, এটা হচ্ছে এখানে মূল বাক্য। এই মাত্র যে এলো, এটা কি? এটা হচ্ছে আমার আশ্রিত বাক্য। এখন এটাকে আমি এইভাবে বলতে পারি, এই মাত্র একজন ছাত্র এলো, দ্যাটস ইট। তুমি যা বললে তা অসত্য, তুমি যা বললে তা অসত্য, এটা হচ্ছে আমার মূল বাক্য। এটার আন্ডারে হচ্ছে তুমি যা বললে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। আচ্ছা, তুমি যা বললে তা অসত্য, তুমি অসত্য বলেছো। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বিপদ এলেই দুঃখ আসে। এই রূপান্তরের ক্ষেত্রে আমি কোনো রকম নিয়ম তোমাকে মুখস্থ করতে বলবো না। তুমি দেখবে এইভাবে, এখানে রয়েছে কয়টা, ওখানে রয়েছে কয়টা। তোমার কাছে ওখানে তুমি একটা সমাপিকা ক্রিয়া আনবা। এই মাত্র যে এলো সে একজন ছাত্র, এই কথাটা তুমি কিভাবে বলতে পারো? এই মাত্র একজন ছাত্র এলো, এই মাত্র একজন ছাত্র এলো। বা তুমি যা বললে তা অসত্য, তুমি অসত্য বলেছো। বিপদ যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বিপদ এলেই দুঃখ আসে। মানে একটা করে সমাপিকা ক্রিয়া এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তুমি অসত্য বলেছো, চমৎকার। একজন বলেছে তোমার কথা সত্য নয়, একজন এটা বলেছে। আচ্ছা, এখানে তুমি অসত্য বলেছো আসলে আরো ভালো দেখায় কেন? কারণ এখানে একটা সমাপিকা ক্রিয়া চলে আসে। তুমি অসত্য বলেছো, তুমি যা বললে তা অসত্য। তুমি এটা বলে তুমি মিথ্যা বলেছো, তাহলেও এটা হবে। তাহলে দেখো, এটাকে অনেক ভাবে করা যায়। আমি তোমাকে নিয়মের ভান্ডারে কেন বাঁধতে যাবো? ধরো তুমি একজন বাঙালি, আমি ভাত খাই যে শুদ্ধ, খাই ভাত আমি যে শুদ্ধ না, এটা তুমি জানো। এটা কেন শুদ্ধ না? এটা তুমি রুলস দিয়ে এভাবে ভাষাকে সবসময় ডিফাইন করতে পারবে না। একটা ভাষার গভীরে যখন তুমি থাকবা, তুমি ভেতর থেকেই বুঝতে পারবে যে একটা ভাষাটা কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। এগুলো কিভাবে পারবো? সোনালী এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, তাহলেই পারবা। এগুলো হঠাৎ করে পাবা না। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চ্যাটটা পজ করে দে। একজন বলছে আমি অ্যাডভান্স বইটি ফলো করতেছি, তাহলে হয়তো পরীক্ষা পার করতে পারবা, জীবনে ইংলিশ শিখতে পারবা না। অ্যাডভান্স লার্নার্স এর মতো বই দিয়ে যদি তুমি ফলো করে থাকো। আচ্ছা, সো যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। কাজ করলে থাকো, নতুবা চলে যাও। এটা কেমন? একবার বলো কাজ না করলে চলে যাও। তিনি বিদ্বান কিন্তু অহংকার নেই, বিদ্বান হলেও তার অহংকার নেই। দেখো এখানে কি কি করা হচ্ছে। এখানে হচ্ছে একটা করে সমাপিকা ক্রিয়া দেওয়া হচ্ছে। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা না বলে বিপদে পড়েছি। সরল বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্য রূপান্তর। আমার কেনা বইটি খুব দামি, যে বইটি আমি কিনেছি সেটি খুব দামি। আমি এ সাক্ষী চাই না, এ সেই সাক্ষী যাকে আমি চাই না। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা। এখন আবারও বলছি যে তুমি যদি বুঝে থাকো যে সরল বাক্য কোনটা, ওটা থেকে মিশ্র বা জটিল বাক্য কিভাবে বানাবো আমি। আমার কেনা বইটি খুব দামি, এখন আমাকে এখানে মূল বাক্য দিয়ে কাজ দিতে হবে যে বইটি আমি কিনেছি এটি খুব দামি। আমি সাক্ষী চাই না, এই সেই সাক্ষী যাকে আমি চাই না। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা। যৌগিক বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্য। তিনি দরিদ্র কিন্তু সৎ। এখন জটিল বাক্য বানানোর জন্য কি করতে হবে? এখানে কিন্তু তিনি দরিদ্র তিনি সৎ, দুটাই হচ্ছে হয়। এখানে আমার একটা আশ্রিত আনতে হবে, যদিও তিনি দরিদ্র, এই একটা আশ্রিত বাক্য, সেটা তথাপি সৎ। তুমি এখানে বলতে পারো এরপরেও সৎ, তবুও সৎ, দুটোই সবগুলোই শুদ্ধ। দোষ করেছে অতএব শাস্তি পাবে, যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে। লোকটি গরিব কিন্তু সৎ, যদিও লোকটি গরিব তথাপি তিনি সৎ, বা তিনি সৎ, এতটুকু বললেও হয়। মানে এখানে আমি কি করছি আসলে দিন শেষে? আমার এই জায়গাতে দুটি বাক্যের মাঝে আমি দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে আমার স্বাধীন বাক্যের মতো আচরণ করছে, এবং তার চেয়ে বড় কথা এখানে যোজক দিয়ে এগুলো কানেক্টেড, প্রত্যেকটা যোজক দিয়ে কানেক্টেড, কিন্তু অতএব কিন্তু এই জায়গাতে